বাংলা লিংক বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড এপিসোড। আর বন্ধুরা বুঝতে পারছেন আমরা এসেছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে। এবারের অভিযান শুরু হবে ট্রেনে চড়ে। বন্ধুরা আমরা উপবন এক্সপ্রেস সিলেট যাচ্ছে। এই হচ্ছে আমাদের টিকিট। টিকিটে দেখাবেন, এটা টিকিট। আর এই টিকিটে আমরা আজকে রাত্রে 21:50 উঠলাম, শহরে ছাড়লো। আমরা সকালে সিলেটে পৌঁছাবো। এরা 6টায় যখন পৌঁছাবো তখন বের পাবেন। ওখান থেকে আমরা কী কী করবো তার একটু নিউজ দিয়ে রাখি। আমরা যাচ্ছি সিলেট শহর থেকে তামাবিল। আর এ কারণেই আমরা প্রথম শ্রেণীর স্লিপারের টিকিট নিয়েছি, যেন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে ভ্রমণ করতে পারি। আপনারা শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশে এখনো অনেক মানুষই আছেন যারা জীবনে কোনোদিন ট্রেনেই চড়েন। এটা অবশ্য লজ্জার কিছু না, দরকার হলে অবশ্যই ট্রেনে চাপতে হবে। ট্রেনে চড়ার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। 1, হেঁটে চলে বেড়ানো যায়। 2, খাবার এবং টয়লেটের ব্যবস্থা আছে। 3, ট্রেন চলা শুরু হলে জানালায় বিনা পয়সায় সিনেমা শুরু হয়। আপনি দেখেন আর নাই দেখেন, একটার পর এক ছবি চলতেই থাকবে। এছাড়া ট্রেন তার নিজস্ব লাইন দিয়ে চলার কারণে যানজটে পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। সর্বোপরি ট্রেনের ভাড়া কম, আর আমাদের সময় হলো একটু ঘুমিয়ে নেওয়ার। শুভ সকাল বন্ধুরা। গত রাতে আমরা সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে রওনা হয়েছি। আমরা এখন ঠিক কোথায় আছি তা বলতে না পারলেও সিলেটের খুব কাছাকাছি আছি এটা বুঝতে পারছি। দারুণ এক প্রাকৃতিক পরিবেশ, বাইরে চোখ ফেরানো যায় না। তবে বন্ধুরা সাবধান থাকবেন, এই সকল এলাকায় ট্রেনের জানলা দিয়ে প্রকৃতি দেখতে গিয়ে অনেক যাত্রী দুর্বৃত্তের ছুঁড়ে দেওয়া পাথর বা অন্যান্য ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। আপনার হাতের মোবাইল ফোন বা ক্যামেরাটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা এই কাণ্ড করে থাকে। কতটা নৃশংস হতে পারে এই ধরনের হামলা তা আপনি কল্পনা করতে পারবেন না। চাক্ষুষ দেখুন। তো সময় হলো গত পর্বের কুইজের উত্তর বিজয়ীর নাম প্রকাশ করার। প্রশ্নটি ছিল সাংগ্রাই কি? সঠিক উত্তর হলো পাহাড়ি মারমা জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণকে কেন্দ্র করে উদযাপিত উৎসবের নাম। এবারে 7,613টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 5,283টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন কুমিল্লা লাকসামের রঞ্জিত মল্লিক। কংগ্রাচুলেশন। আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন 2 রাত আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে চলুন ঘুরে আসি সিলেট পার হয়ে আরো বহু দূরের কোন এক দেশ থেকে। সিলেট বিভিন্নভাবে প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে টানে। সিলেট একটা প্রাচীন জনপদ। এর ভূমি রূপ বৈচিত্র্যময়, কোথাও বা পাহাড়, কোথাও সমতল, কোথাও নদীনালা, হাওড় বাউড়। এর মধ্যে আবার বনভূমি, চা বাগান, বিস্তীর্ণ শস্য রয়েছে। বনভূমিতে রয়েছে বন্য প্রাণী, প্রাকৃতিক সম্পদ সিলেটের আরেক রূপ। অলি আউলিয়াদের পদচারণে পবিত্র হয়েছে সিলেটের মাটি। আর প্রবাসীরা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতি করছেন সমৃদ্ধ। ওয়েলকাম টু সিলেট। যোগাযোগের দিক বিবেচনা করলে আপনারা যারা সিলেট আসতে চান তারা রেলপথে, সড়ক পথে এবং আকাশপথে সিলেট আসতে পারবেন। ঢাকা সিলেট মহাসড়ক চমৎকার একটা রাস্তা। সিলেটে ভালো মানের প্রচুর থাকা খাওয়ার হোটেল রয়েছে। আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। সাধারণত হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করতে প্রচুর মানুষ সিলেটে আসেন। তবে দেখার মতো অনেক কিছু আছে এই জেলাতে, তার মধ্যে তামাবিল একটা দারুণ স্পট। সিলেট থেকে তামাবিল 3 ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে সিএনজিতে চড়ে, একটা বাসে চড়ে, আর একটা যদি ভাগ্য ভালো থাকে তাহলে ট্রাকে চড়ে। আমরা যাচ্ছি বাসে চড়ে। দেখেন তামাবিলের বাস দেখতে হয়। সিলেট একটি বিভাগীয় শহর। এই বিভাগের আওতায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। সব জেলায় দেখার মতো। আর আমরা লোকাল বাসে চেপে চলেছি তামাবিল।
সিলেট জাফলং পথে দেখার মতো অনেক কিছু আছে। হযরত শাহপরানের মাজার পাবেন এই পথে, বেশ কিছু রিসোর্ট সহ দারুণ সুন্দর লালাখাল ও লালাখাল টি গার্ডেন দেখতে পাবেন এই পথে। লালাখাল পার হলেই চোখে পড়বে প্রাচীন জৈন্তানগর। সিলেট শহর থেকে 42 কিলোমিটার এই পথে জৈন্তা রাজার ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির অবস্থান। এটা ছিল খাসিয়া জৈন্তা পাহাড় এবং সমভূমি নিয়ে গঠিত এক প্রাচীন রাজ্যের রাজধানী। এখানে রাজপ্রাসাদের ভগ্নস্তম্ভ, খিলান বেদি ও কুয়ার ধ্বংসাবশেষ আজও রয়েছে। এই প্রাসাদে নরবলি দেওয়া হতো দেবীর স্মরণে। জৈন্তা রাজবাড়ি এলাকায় এখনও বেশ কিছু মনোলিথ সহ অনেক প্রাচীন নিদর্শন আছে। এরপর আসবে তামাবিল। তামাবিল বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা। তামাবিল পার হয়ে 7 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যাবেন প্রকৃতির আরেক উপহার জাফলং। জাফলং এর পিয়াইন নদীর পাড়ে রয়েছে খাসিয়াপল্লী। সবকিছু মিলে গোটা এলাকাটা পর্যটনের এক বিশাল সম্ভাবনা নিয়ে সময় পার হচ্ছে। আর আমরা পৌঁছে গেছি তামাবিল। এখন বাজে হচ্ছে 8:57। কটার সময় বর্ডার খুলবে? 9টায়। বাংলাদেশ 9টায় খুলবে না? বাংলাদেশের দিকে 9টায় খুলবে, আর ইন্ডিয়ায় খুলবে হচ্ছে, ইন্ডিয়া 9টায় খুলবে। কিন্তু ইন্ডিয়ার 9টা মানে আমাদের দেশের টাইম হচ্ছে 10টা, 9:30। তার মানে যাই করি এখন তাড়াতাড়ি দূরে যাই লাভ নেই। আর আসছি চায়ের দেশে সিলেট, এক কাপ চা দাও। কি হলো? চা কই? আর এই দেখেন এদিক দিয়ে যাইতে হচ্ছে পরে বন্ধুরা, কথা আপনাদেরকে একটা বিষয় বলতে ভুলে গেছি, আর সেটা হলো এই প্রথমবারের মতো বাংলা লিঙ্ক বাংলা পথে আমরা দেশের সীমানা পেরিয়ে আপনাদেরকে সাথে নিয়ে বাংলার খোঁজে বিদেশ পাড়ি দেব। তামাবিল বর্ডার পার হলে ওপারে ভারতের ডাউকি শহর। ওখান থেকে আমরা চলে যাব মেঘালয়ের রাজধানী শিলংয়ে। অনেকে হয়তো বলবেন দেশ ছেড়ে বিদেশ কেন? বন্ধুরা, বাংলা লিঙ্ক বাংলা পথে বাংলাদেশের পর্যটন নিয়ে কাজ করে। বাংলাদেশের মানুষের মধ্যে ভ্রমণের নেশা ধরিয়ে দিতে নিরলস ছুটে চলে আমাদের কাজ। সত্য বলতে এদেশের এমন অনেক দর্শনীয় স্থান আছে যা আমরা এখনো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তবে পর্যটনের বিপুল সম্ভাবনাময় আমাদের এই দেশে পর্যটন শিল্পকে দেশের সবার মাঝে জনপ্রিয় করা, এর সহায়ক একটা পরিবেশ গড়ে তোলার পথে আমরা অনেক এগিয়ে গেছি। ভারতের মেঘালয় রাজ্যের অর্থনীতির একটা বিরাট অংশ দখল করে আছে তাদের পর্যটন শিল্প। মূলত তারা তাদের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ পিপাসুদের কাছে কিভাবে তুলে ধরছে, সেখান থেকে তারা কিভাবে আয় করছে, এসব খুঁটিয়ে দেখার পাশাপাশি আমরা ঘুরে দেখে আসব ওখানকার সৌন্দর্য। বন্ধুরা, মনে রাখবেন, বিদেশ যেতে পাসপোর্টের দরকার হবে। শুধু পাসপোর্ট থাকলেই হবে না, যে দেশে যাবেন সে দেশের ভিসাও লাগবে, সাথে লাগবে খরচের জন্য বৈদেশিক মুদ্রা। বর্ডার পার হবার সময় দুদেশেই আপনার লাগেজ চেক হবে, তাই ব্যাগে অবৈধ কিছু বহন করবেন না যা আপনাকে বিপদে ফেলতে পারে। বর্ডার পার হতে প্রথমে নির্দিষ্ট ফর্ম পূরণ করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তারপর কাস্টম চেক করাতে হয়। সাধারণত কি জিনিসটা ভুল করে একজন যাত্রী যখন ওপারে যাচ্ছে, ভ্রমণকারী তারা কি ভুল করে? হয়তো অনেক সময় যাত্রীরা আসার সময় আপনারা মনে করেন ট্রাভেল ট্যাক্স দিতে ভুলে যায় বা দেয় না, বা এর ব্যাপারে তাদের কোনো আগে থেকে তারা জানেই না। জানেই। ট্রাভেল ট্যাক্স জিনিসটা হচ্ছে এরকম, এটা যে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, এই জিনিসটা আপনি পাবেন হচ্ছে ইন্ডিয়া যেতে। যদি আপনি বাই রোড যান তাহলে 300 টাকা একটা ট্রাভেল ট্যাক্স করতে হবে, এবং এটা করতে পারবেন আপনি সোনালী ব্যাংক থেকে। সোনালী ব্যাংকের বিশেষ শাখায় এটা দেওয়া হয়। আচ্ছা, যদি কেউ এখানে ট্রাভেল ট্যাক্স করে না আসে তাহলে এখানে ট্রাভেল ট্যাক্স করার কি ব্যবস্থা আছে? ব্যবস্থা বলতে আমরা এখান থেকে 12 কিলোমিটার দূরের জন্তপুর সোনালী ব্যাংক আছে, ওই ব্যাংকে পাঠাই দিয়ে এখান থেকে করে নিই। তার মানে সময় নষ্ট হবে অনেক, অবশ্যই এবং কষ্ট হবে এবং সময় নষ্ট হবে। প্রাপ্তবয়স্কর জন্য 300 টাকা, অপ্রাপ্ত আপনার 150 টাকা, আর একটা কি 5 বছরের ভিতরে যাদের বয়স তাদের সুবিধাভোগীরা, মানে পয়সা লাগবে না, তাদের লাগবে। পাসপোর্ট চেকিং শেষ, পুলিশ কাস্টম শেষ। আমরা এই যে বর্ডারে আমাদেরকে বিডিআর ছেড়ে দিয়েছে, মানে বিজিবি বললো যে চলে যান, ক্লিয়ারেন্স। এখন যদি আমি হাঁটা শুরু করি তাহলে আমি ভারত চলে যাব, আর এখনও আমি বাংলাদেশে আছি। ভারত যা আপনি দেখেন। ভাই বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আমরা আপনাদের সাথে নিয়ে চলেছি ভারতের মেঘালয় অভিযানে। দেখতে চাই ওরা ওদের পর্যটন শিল্পকে ভ্রমণ পিপাসুদের কাছে কিভাবে তুলে ধরে, সেখান থেকে তারা কিভাবে আয় করে, ইত্যাদি ইত্যাদি। এইমাত্র আমরা ভারতে প্রবেশ করলাম। প্রবেশ পথে ইন্ডিয়ান বিএসএফ আমাদের পাসপোর্ট চেক করে নিল, দেখে নিল তাতে ভিসা আছে কিনা। একইভাবে ভারত থেকে যারা বাংলাদেশে যায় তাদের পাসপোর্ট আমাদের বিজিবি সদস্যরা সর্বপ্রথম চেক করে দেখেন। এই সামান্য পথ পার হয়ে ভারতে এসেই আমার মন হু হু করে উঠছে।
বারবার যেন মনে হচ্ছে এটা আমাদের দেশ না। আসলে বর্ডারটা কি, এই দেখেন একই সূর্য আলো দিচ্ছে ওই পারে এই পারে, একই আলো, একই বাতাস আসতে যাচ্ছে, একই মাটি, ওই 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 গাছের পাখিটা এই গাছে এসে বসছে। কিন্তু আমি কিন্তু এখন আমাদের দেশে নেই, আমি চলে আসছি ভারতে। এই গাড়িগুলো দেখেন নাম্বার প্লেট, এই গাড়িগুলোর নাম্বার প্লেট আলাদা, এখানকার টাকা আলাদা, এখানকার গভর্নমেন্টও আলাদা। তো আসেন বন্ধুরা, এখন আমরা ভারতে সহিভাবে প্রবেশ করতে পারিনি। কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে পাসপোর্টে এন্ট্রি সিল লাগাতে হবে, আবার যাবার সময় এক্সিট সিল নিয়ে তারপর দেশে ফিরতে হবে। যে বর্ডার দিয়ে আপনি ভারতে প্রবেশ করবেন সেই বর্ডার দিয়েই আপনাকে ফিরতে হবে। বিদেশ ভ্রমণের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হচ্ছে আপনার পাসপোর্ট। আর যাই হোক, বিদেশের মাটিতে পাসপোর্ট যদি খোয়া যায় তাহলে বিশাল ভেজালে পড়বেন। তাই সবকিছুর আগে পাসপোর্ট সামনে রাখবেন। মনে রাখবেন, পুলিশ যে কোনো সময় আপনার পাসপোর্ট দেখতে যেতে পারে। বিদেশ বুঝিয়ে শালীনতার সাথে চলুন, ভালো ব্যবহার করুন, কারোর সাথে ঝামেলা জড়িয়ে পড়বেন না। মনে রাখবেন, খারাপ মানুষ পৃথিবীর সব জায়গায় আছে। বাঙালি ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। ডাউকিতে আমাদের কাস্টম চেক আপ শেষ। আমরা এখন যে কোনোভাবে ডাউকি শহরে যাব, ওখান থেকে শেয়ারের ট্যাক্সিতে, আমি যত সম্ভব ওখানে জিপ আছে শেয়ারের জিপে যাবো। কারণ এখান থেকে যদি আমি কোনো গাড়ি ভাড়া নিই আমাকে 1500 রুপি দিতে হবে 2.5 ঘন্টা একটা ট্রিপের জন্য। সেখানে ওখানে গেলে হয়তো 70-80 রুপিতে আমরা এক একজন চলে যেতে পারবো। লেটস গো। বর্ডার থেকে ডাউকি শহর মাত্র 2 কিলোমিটার। যাওয়ার কিছু না পেলে পদব্রজে চলে যেতে পারবেন ডাউকিতে। আর বন্ধুরা, আমরা আগে বলেছি যে মেঘালয় অভিযানে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা থাকতে হবে। ডাউকি বর্ডার থেকে ডাউকি শহর পর্যন্ত যাইতে এরকম ছোট ছোট ট্যাক্সি পাবেন, যেগুলো 10 রুপি করে নেবে এক একজনের জন্য। তবে ভিতরে অনেক মানুষ। আয়ো 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 গাড়িতে আমরা আসি হচ্ছে মোট 1 2 3 4 5 6 7, আর পিছনে একজন। পিছনের জন্য দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা ডাউকি শহরে এসে নামলাম। আপনারা যারা তামাবিলে আসেন পিছনে যান, রাস্তা ফাঁকা করেন। যারা তামাবিলে আসেন, ওই নদীটার যে ব্রিজটা দেখেন, সাদা ব্রিজটা দেখেন, ওই ব্রিজটার পাশে যে শহরটা দেখেন, এইটাই হচ্ছে সেই শহর। এইটারই ওই পাশের ঘরগুলো দেখা যায়। এখানকার মানুষই ওখানে গোসল করতে যায়। আর এটা একটা খাসিয়া এলাকা, খাসিয়াদের বাড়িঘর। এই যে সব দেখছেন, সব এখানে দেখেন, জায়গাটা দেখেন। ডাউকি খাসিয়া প্রধান এলাকা। খাসিয়ারা বাংলা বোঝে এবং খানিকটা বলতেও পারে। সিলেটের জাফলংয়ের খাসিয়া আর এরা একই। ডাউকিতে খাবারের হোটেল আছে, তবে যারা হালাল হারাম নিয়ে চিন্তায় থাকেন তারা একটু হিসেব করে খাবেন। ডাউকি বাজারে ঘুরলেই খেয়াল করবেন যে দোকানের কোনো কিছুই আপনার ঘরের পাশের দোকানের মতো না। টাকার হিসেব করতে গিয়ে আরেক ভাবে হবে। কোনো কিছু কিনতে গেলে তা আমাদের দেশি টাকা কত হয় এই হিসেব করতে যে অনেক সময় নষ্ট হবে। আর বন্ধুরা, আপনারা এখন ডাউকি থেকে প্রিয় বাংলাদেশ দেখছেন। একটু আগেও মনটা কেমন কেমন করছিল। এখন দেশ ও দেশের মানুষ দূর থেকে দেখতে পেয়ে জানে খানিকটা শান্তি বোধ হচ্ছে। নিচের ওই পিয়াই নদীতে আমিও বেড়াতে এসেছি, তখন এই দিকে তাকিয়ে থেকেছি। আজ তার উল্টোটা ঘটেছে। যারা পিয়াই নদীতে ছবি তুলতে আসছে, মজা করতে আসছে, পিকনিক করতে আসছে বাংলাদেশের থেকে, আমি ইন্ডিয়া থেকে তাদেরকে দেখছি। আগে এই পর্যন্ত আসা যেত না, এখন এই পর্যন্ত আসা যাচ্ছে। মানে তামাবিল আসলে এই জায়গা পর্যন্ত বাঙালিরা মজা করছে। দেখেন, বাংলাদেশিরা বিদেশ থেকে দেশ দেখতে খুব মজা লাগে। আমি এখান থেকে চেঁচালেও ওরা বুঝতে পারবে না, কারণ ওখানে শব্দ হচ্ছে, তাই কথা বলতে পারছি না। ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। সমু সার্ভিসগুলো যা আছে এখান থেকে সমু সার্ভিসে যখন যাবেন খেয়াল রাখবেন, লাস্ট ট্রিপ বলে একটা কথা আছে। আমরা যে গাড়িটা পাইছি এটা লাস্ট ট্রিপ, এবং এটা যতক্ষণ না ঘুরবে ততক্ষণ যাবে না। 100 রুপি 80 রুপি হচ্ছে এখান থেকে শিলং পর্যন্ত যাওয়ার ভাড়া। আমি একটু বেশি দিয়ে সামনের দিকে সিটটা নিচ্ছি, আর আপনারা উঠবেন পিছনে। তো বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের মেঘালয় অভিযান। যেতে পথে যে রাস্তাটি ধরে এগোচ্ছি সেখান থেকে আমার দেশটাকে দেখা যাচ্ছে। ওই যে, হ্যাঁ, ওটি হচ্ছে
ডাউকি ব্রিজ। পিয়াই নদী থেকে ভারতে যে সাদা ব্রিজটি আমরা দেখি সেটা পার হয়ে আমাদেরকে পাহাড়ি পথ ধরে শিলংয়ের পথে এগোতে হবে। Allez hop, un matin, une louloute est venue chez moi, poupée de cellophane, cheveux chinois. Un sparadrap, une gueule de bois. A bu ma bière dans un grand verre en caoutchouc. Comme un indien dans son igloo. একটা কথা মনে রাখবেন, বিদেশে এসে খামোখা বাবুগিরি দেখাতে বেশি বেশি টাকা খরচ করবেন না, কারণ আপনি যে টাকা খরচ করছেন তা দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা। তাছাড়া যে জিনিস দেশে পাওয়া যায় তা খামোখা বিদেশ থেকে না কেনাই উত্তম। যত কম টাকায় বিদেশে যত বেশি ঘোরা ও দেখা যায় ততই লাভ। আর একটা কথা, বিদেশে এসে কখনোই দেশের বদনাম করবেন না এবং কাউকে করতেও দেবেন না। দেশের বদনাম মানে নিজের বদনাম। তো ডাউকি টু শিলং 83 কিলোমিটার যেতে পথে সময় হলো আমাদের আজকের কুইজের। প্রশ্নটি হলো, বাংলাদেশের কোন বর্ডার দিয়ে আমরা ভারত এসেছি? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ বেনাপোল, বি দর্শনা, সি তামাবিল। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বাংলাদেশের কোন বর্ডার দিয়ে আমরা ভারতে এসেছি। কোরপরা আইছে, কোরপোরা আইছে মানে কি? কথা দিকে আইছে নাকি? আসামি ভাষা। আসামিস কোরপরা আইছে। কোরপোরা আইছে। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা দিকে আইছে। হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, অচেনা পথ দূরে মনে হয়, চলাপথে তেমন একটা বসতি নেই, দু একটা ছোট গ্রাম, আবার পাহাড়ি রাস্তা। মেঘালয় পুরোটাই পাহাড়ি। আমাদের দেশের সীমানা এমনভাবে ভাগ হয়েছে যে বড় বড় পাহাড়গুলো সবই মনে হচ্ছে সীমানার এপারে পড়েছে। চলাপথে দেখতে পাবেন বিশাল বিশাল বোল্ডার, পাথরের পাহাড় কেটে কেটে তা থেকে পাথর সংগ্রহ করা হচ্ছে। তামাবিল বর্ডার দিয়ে বাংলাদেশ পাথর ও কয়লা আমদানি করে। আর চরম গরম পড়েছে, খিদেও লেগেছে প্রচুর, আর আমরাও চরম টায়ার্ড, যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি। তো ঘুমিয়ে পড়ার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আমার পিছনে যেটা দেখছেন, এই শহরটার নাম হচ্ছে পেনিনসুলা। প্রথম একটা বড় শহর দেখলাম, আর বৃষ্টি শুরু হলো, টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি তো হবেই, মেঘের রাজ্য মেঘালয়। তো বন্ধুরা, আজ আর শিলং পৌঁছানো গেল না, রাস্তাতে বৃষ্টি নেমে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেল। আশা রাখি আমাদের পুরো শিলং অভিযানে আপনাদেরকে অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেব, জেনে নেব মেঘালয়ের পর্যটন বিকাশের গোপন তথ্য। যদিও এখানে সবাই কম বেশি বাংলা বলতে পারে, তবুও ঘরের জন্য মন খারাপ লাগছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি দেশে ফিরতে পারি। তো আজ আর নয়, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। আমাদের মেঘালয় অভিযানের শুরুটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের মতামত আমাদের চলার পথের পাথেয়। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা চরম গরমের মধ্যে ট্যাক্সিতে উঠছিলাম, কিন্তু ট্যাক্সি চলতে চলতে এখন আমরা 5000 ফিট ঘুরে আসছি। আর এই বৃষ্টিটা আমাদের জন্য একটা দারুণ একটা জিনিস বয়ে আনলো, মানে ঠান্ডাটা বয়ে নিয়ে আসলো। ঠান্ডায় আমরা চুচি চুচি করতে করতে চলে যাচ্ছি শিলং।